যাদবপুরের যে আইএসএফ, যারা ভাঙড়ের যারা আইএসএফ কর্মী সমর্থক আছে, তারা কি বামফ্রন্টকে ভোট দেবেন? প্রথমত দাদা বলি যে রমজান মাস, সবাই সুস্থভাবে রমজান মাসটা পালন করুক। তারপরে ঈদ মুবারক, ঈদের দিনটা যেন আল্লাহর রহমে সবাই ভালো সুস্থভাবে কাটুক। যে কথা বলছিলেন যে আমাদের সিপিএম প্রার্থী দিয়েছে, দেখুন আমাদের মূল কাঠি হচ্ছে ভাইজান। আমরা ভাইজানের অনুসরণ করে চলবো। ভাইজান যদি বলে এখানে জোটবে সিপিএমকে ভোট দিতে হবে, আমরা তাই করব। ব্যাপক ভোটে জেতাবো, তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো, এটাই আমার। আর যেটা এখন যারা টিএমসির সাইনিকের দাঁড়িয়েছে তার বিষয়ে বলবো, এর আগের বারে মিনি চক্রবর্তী ছিল, সে ভাঙড়টাকে শেষ করে দিয়ে গেছে। কোনো না করেছে কাজ, না করেছে একটা গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়াতে, না পেরেছে কোনো দুঃখ লোকের পাশে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, তাদের কাছে দুটো কথা শুনতে। তিনি সে ভোটে জিতে চলে গিয়েছিল, আর আসেনি। ফের আবার কোথার থেকে নাসনি আলী, কোথাকার সাইনি ঘোষ, তানাকে দাঁড় করিয়েছে। গ্রামের মানুষ, পাড়ার মানুষ, যাদবপুরের মানুষ ওনাকে নাচতে পেয়ে পাঠাবে, ভোট তো পাবে না, জিততে তো পারবে না, ও পুরো চলে যাবে ভাঙড় থেকে। ওই তো বলছে সাইনি ঘোষ, দে দে পাল তুলে দে, মাঝি দেরি করিস না, যাবো আমি জিয়ারাতে সোনার মদিনা। এত সুন্দর করে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, মদিনা যাবে বলছেন, তবু আপনাদের মন বলছে না, কি বলবেন? পাল তোলার একটা শর্ত আছে। পাল কি দিয়ে তোলে? পাল তুলতে গেলে ওই লাগে, যে নৌকা চলে নদীতে, সেইরকম অস্ত্রধারণ তো একটা মহিলারা তো কোথায় পাল তুলবে? ওনাকে পাল তুলে দেবে যাদবপুর ভাঙড় ভোটে, এমন পাল তুলে দেবে ভাঙড়ে মুখ দেখাতে পারবে না। সে নাচনি আলির জায়গা ফেলে লেগে দিতে হবে, ভাঙড় জিততে পারবে না। এই যে আপনি বলেন ভাইজান যদি আপনাদেরকে বলেন, তাহলে আপনারা বামফ্রন্টকে অর্থাৎ সিপিএম কে ভোট দেবেন। ভাইজান যদি নাই দাঁড়ায় যাদবপুর থেকে, ভাইজান যদি নাই বলে, তাহলে কি আপনারা কোন জায়গা ভোট দেবেন? সিপিএম কে দেবো ভোট, সিপিএম কে ভোট দেবো। আমাদের কাছে হচ্ছে নীল কাঠি হচ্ছে টিএমসি, এধারে বিজেপি। পুরো দেশটাকে শেষ করে দিয়েছে, মানে চুরে চুরে পুরো শেষ। কোথায় কয়লা চুরি, কোথায় বালি চুরি, কোথায় গরু চুরি, কোথায় শিক্ষা চুরি, আর কত চোর। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আরাবুল সাহেব তিনি জেলে আছেন, তাকে জেলে পাঠিয়েছে কে? চক্রান্ত, দলের মধ্যে চক্রান্ত, খেতে পারে না, ভাগাভাগির থেকে ওনাকে পাঠিয়ে দিয়েছে জেলে। একদিকে দেখছি যে মোদাসের রাজনীতি, সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে, কাইজার আহমেদ অনেকটা দূরে, আরাবুল ইসলাম জেলে। সেই জায়গায় ভাঙড়ে, মানে ভাঙড়ের যারা টিএমসি নেতৃত্ব আছে, তারা কার্যত ফাঁকা বললেই ভুল হবে না। সেই জায়গায় লোকসভা ভোট হচ্ছে এবং আশপাশের যারা বিধানসভা বহিরাগত, তারা এসে এই জায়গায় তারা আধিপত্য বিস্তার করছেন, কি বলবেন? দেখুন, ও তো এটা হচ্ছে শওকত মোল্লার চাল আছে। এটা শওকত মোল্লার জানলে আমি তো একলা খাবো। ভারত থেকে প্রচুর ইনকাম করেছে, এর মাটা ভুলতে পারছে না। কি কি ইনকাম একটু বলুন। আরে ওরা জানে, সেটা আমি বলতে পারবো না, ওনার দলের লোক জানে। আজ মোদাসের থাকবে না কেন পাশে? আজ কাইজারের মতো তখন নেতা কেন নেই? আজ আরাবলীর মতো লোক কেন জেলে? কে পাঠিয়েছে? ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে জেলে পাঠিয়েছে, এক এক করে জেলে পাঠিয়ে দিচ্ছে যে ভাঙড় আমি একলাই চালাবো। এই যে আপনি বললেন শওকত মোল্লার চাল, শওকত মোল্লার কি লাভ হতে পারে এই কাইজার, মোদাসের এবং আরাবুলকে জেলে পাঠিয়ে, এবং কি লাভ হতে পারে শওকত মোল্লার? প্রচুর লাভ আছে ভাই, ওসব মানে না ওখানে এটা বলা যাচ্ছে না অত ভেঙে, ঠিক আছে দাদা? লাভ আছে বলে উনি তো এক করে জেলে পাঠাচ্ছে। নিশ্চয়ই একটা জিনিস, আমি ধরো একজনের মাঠে খাটছি, নিশ্চয়ই সে আমি খাটছি বিনা স্বার্থে খাটিনি, সে আমাকে খেতে আসলে মজুরি দেবে। সেই পয়সা নিয়ে আমি সংসারে বাল বাচ্চা আছে, টানার জন্য চাল ডাল এটা ওটা কিনে নিয়ে যাব। নিশ্চয়ই শওকত মোল্লার যদি না লাভ থাকে, সে কোথার থেকে এসে মুস্তানি রাজানি গুন্ডাবাজি করে বেড়াচ্ছে। এই যে কাইজারকে দেখলাম সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে, মোদাসেরকে অনেকটা দূরে, যে মোদাসের একসময় ভাড়কাও ভাষণ দিত, যা বিভিন্ন রকম ভাবে কথা বলতো, আজকে তার কথা শোনা যায় না। এটা কি ভয় পেয়েছে, না
এদেরকে বাড়ির থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন এখন? হয়তো অবশ্যই পেয়েছে। দেখুন 42টা বিধানসভা, 42টা লোকসভা, লোকসভা 42টা লোকসভা, লোকসভার মধ্যে একটা ভাইজান জিতে আছে। সারা ভারতবর্ষ তোলপাড় করছে, কেন এত জ্বালা কেন? তিনি এমন কি কাজ করেছে তার জন্য আজ মমতা ব্যানার্জি হাহাকার হয়ে, মানে কি অবস্থা, কোন রাজনীতি দিচ্ছে না, ওকে যাওয়া যাবে না, অমুক জায়গায় ঘোরা যাবে না, একই পাচ্ছে না, ভয় পেয়েছে। এনার যে আদর্শ নীতি, গরিব মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পিছিয়ে মারা মানুষের পাশে দাঁড়ানো, এই নীতি আদর্শ যারা ভারতবর্ষের লোক জেনে গেছে যে সত্যি উনি একটা পীর জায়গা বাপের বেটা, সত্য কথা বলে, সত্য পথে চলে, অন্যায়কে প্রশ্রয় দেয় না। সর্বশেষ বলবো আপনাকে যে ইতিমধ্যেই যে লোকসভা ভোটের আইএসএফ যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তার মধ্যে 8 জন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই 8 জনকেই আমি ধরে কথা বলবো, যেগুলো পরে ঘোষণা করবে সেটা পরে দেখা যাবে, কিন্তু এই 8 জনের মধ্যে কটা সিটে জিততে পারে বলে আপনার মনে হয়? ইনশাল্লাহ 8 জুলাই জিতবে, প্রচুর ভোটে জিতবে। জনগণ দেখতে পাচ্ছ যেখানে যাচ্ছে ঢল লেগে রয়েছে জনগণের। একটা সত্য জায়গায় থাকার জন্য, তার সত্য কথা বলার জন্য, গরিব মানুষ পিছিয়ে থাকা তাদের জন্য সহযোগিতা করার জন্য তারা উঠে পেরে লেগেছে। পুরো খোলামেলায় চলছে যে ভোট ওদের নেই, টিএমসির ভোট নেই, তারা ভয় পেয়ে গেছে। নিশ্চয়ই জিতবে, জনগণ নিশ্চয়ই ভোট দেবে ওদেরকে, দিয়ে আমাদের পার্লামেন্টে তাদেরকে পাঠাবে, 8 জনকে পাঠাবে। এই যে আপনাদের যে 8 জন আপনি জিতবে বলছেন, জিতে আবার বাইরেন বিশ্বাসের মতো শাসক দলে চলে যাবে না তো? না না, এই ভাইরান বিশ্বাস না, একটা ভাইরান বিশ্বাস হচ্ছে ভাইরানই, সত্যি একটা ভাইরানই লোক। দেখেছেন ওই যে বোম বাকি হয়, এটা ওরা হয়, সেরকমই মালও ছিল, মানে টাকা ছিল, টাকার দরকার ছিল। একটা দেখুন, একটা গরিব মানুষের উপকার করার জন্য তার রাজনীতি হয়, কিন্তু উনি ও চাই ওনার নিজের আকিরি গুছিয়ে উনি চলে গেছে। মানুষ চিচি করছে, ধিক্কার জানাচ্ছে যে আমি ওদের হয়ে ভোট দিয়েছি, আমরা ওই লোকটার ভোট দিয়েছি, সে লোকটা যায় কি করে? আমি একটা কংগ্রেসের প্রার্থী, আমি বিক্রি হয়ে যাবো কি করে টিএমসির লোকের কাছে? সে বুঝতে পারছে, ও ধিক্কার জানাচ্ছে। এই যে 21 সালে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতে এবং তিনি এই যে 24 সালে লোকসভায় তিনি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, আপনারা কি চাইবেন যে যাদবপুরে দাঁড়ানোর জন্য তাকে আবেদন করবেন? না, বাসী হিসেবে কি বলবেন? আমরা তো চাই যেখানে উনি দাবিদার হয়েছিল তিনি সেখানেই দাঁড়ান, তবে পার্টির অনুমতি ছাড়া। অনুমতি দিলে উনি কি বলেছিল যে অনুমতি দিলে, এখনো সেই কথা বলছে, কিন্তু উনি নিজের থেকে ডায়েরি দিয়ে আমি